আজকে আমরা বান্দরবানের আদিবাসীদের জীবনযাপন দেখাবো। তারা কি খায়, কি ভাষায় কথা বলে, তাদের সংস্কৃতি। আমার দাদু পান্ডু খাই। এই যে দেখুন, ওয়াও। এবং সে হচ্ছে এমন একটা জায়গায় বড় হচ্ছে যেখানে কোনো নেটওয়ার্ক নাই। দিদি, হ্যাঁ দিদি বললে অনেক খুশি। আমার বোন এটাই। আচ্ছা, আপনার বোন ওইটা? হ্যাঁ, আমার বোন, আপন বোন। কেমনে বসবাস করে ভাই? আমরা যেখানে গাড়ি বাড়ি ছাড়া চলতে পারি না, আর এখানকার মানুষের একটা সাইকেলও নাই। বাংলাদেশে এক শ্রেণীর মানুষ বসবাস করে যাদের কষ্টের কথা কেউ জানে না। তাদের ভাষা, সংস্কৃতি, খাবার দাবার, পোশাক আশাক সম্পর্কে অনেকেরই অজানা। যাদের সংগ্রামটা যেন দুর্গম পাহাড়ের সাথে, ঘন বৃষ্টিপাতের সাথে, প্রতিকূল পরিবেশের সাথে। এখানকার নারী ও পুরুষেরা সমান সংগ্রামী। ছোট ছোট শিশুরা গহীন পাহাড়েই বড় হয়, যেখানে কোনো নেটওয়ার্ক, স্কুল, কলেজ, হসপিটাল, এমনকি যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বান্দরবানের গহীনে পাহাড়ের উপরে বসবাস করা মারমা জনগোষ্ঠীর জীবনযাপন। তারা কি খায়, কি পরে, কিভাবে বসবাস করে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম বান্দরবন। আমরা এখন আছি বান্দরবনের একদম গহীনে। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে প্রত্যন্ত দুর্গম পাহাড়ের উপরে কিভাবে মারমা আদিবাসীরা বসবাস করে। শুধু মারমা না, এখানে ত্রিপুরা, চাকমা, খুমি, বম, এরকম অসংখ্য জাতিগোষ্ঠী আছে যারা বসবাস করে, যাদের খোঁজ খবর কেউ রাখে না, যাদের সংগ্রামের কথা অনেকেরই অজানা। তো আজকের ভিডিওতে আমরা তাদের সাথে কথা বলবো, তাদের জীবন সম্পর্কে দেখাবো যে তারা কি খায়, তাদের ভাষা, সংস্কৃতি, পোশাক আশাক, তাদের ছোট ছোট বাচ্চারা কিভাবে বড় হয় এই পাহাড়ি পরিবেশে। যাই হোক, এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং আমার চোখে দেখাবো বান্দরবন। লেটস গো। আমরা বিখ্যাত সাঙ্গু নদী হয়ে বান্দরবনের অজানা সব গ্রামের খোঁজে বের হই, যেখানে যাওয়াটাও অনেক কঠিন। এসব গ্রামে যাওয়ার কোনো রাস্তা নেই, তাই আমাদের এমন নৌকা নিয়েই যেতে হবে। এই নদীপথটি যেমন সুন্দর তেমনই ভয়ানক। আসলে বান্দরবানের সাঙ্গু নদী ধরে দুর্গম গ্রামে যাওয়াটা সত্যি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। নৌকায় করে আঁকাবাঁকা নদী পথ পেরোতে হয়, যেখানে দুপাশে পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, সাদা মেঘ এসে পানিতে ভাসে। আর এই নদীর কিনারায় গড়ে উঠেছে বান্দরবানের বিভিন্ন জনগোষ্ঠীর বসবাস। নদীর পানির শব্দ, নৌকার ইঞ্জিনের গর্জন আর চারিপাশের নিসর্গ সবকিছু একসাথে মিলে এক ভয়ানক অপূর্ব অভিজ্ঞতা তৈরি করে। যাত্রাপথে মেঘের খেলা পাহাড়ের গায়ে স্পষ্ট দেখা যায়। কখনো পুরো পাহাড় ঢেকে ফেলে, আবার কখনো হালকা কুয়াশার মতো মেঘ ভেসে যায়। মনে হয় যেন আকাশ আর পাহাড়ের মিলন ঘটেছে চোখের সামনেই। একদিকে অজানা ভয়ের অনুভূতি, অন্যদিকে এই সৌন্দর্যের মুগ্ধতা, দুয়ে মিলে এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করে। আমরা এইভাবেই যাচ্ছি বান্দরবনের গহীনে আদিবাসীদের জীবনযাপন দেখার জন্য। একবার ভাবেন তাহলে এটা কতটা চ্যালেঞ্জিং আমাদের জন্য, যেরকম লোকাল একটা ট্রলারে আর পানির ভয়ানক স্রোত। কারণ বান্দরবনের গহীন থেকে যে ঝিরিগুলো, সেই পানিগুলো কিন্তু এখানেই নামে। অসংখ্য ঝর্ণা থেকে এই পানিগুলোই নদীতে এসে মিলিত হয়। এটা হচ্ছে আমাদের দেশ। দেখুন, ওই যে একটা বাড়ি। তো আপনি যখন কতক্ষণ পরে একটা বাড়ি দেখলাম, মানে এখানে যে কত পাড়া আছে অনেক মানুষেরই অজানা। তো আসলে আমরা শিখতেছি যে তারা কেমনে বসবাস করে ভাই। আমরা যেখানে গাড়ি বাড়ি ছাড়া চলতে পারি না, আর এখানকার মানুষের একটা সাইকেলও নাই। তবে এই জায়গায় যদি রাফটিং করা যায়, আমার মনে হয় সব থেকে বেস্ট হবে। বান্দরবানকে বলা হয় বাংলাদেশের আদিবাসীদের স্বর্গভূমি। আর এই বান্দরবনের প্রাণ সাঙ্গু নদী। আর সেই নদীর তীরে সারি সারি ছোট ছোট গ্রাম গড়ে উঠেছে, যেখানে আদিবাসীরা প্রজন্ম ধরে বসবাস করে আসছে। নদীর কোল ঘেঁষে কাঠ ও বাঁশের তৈরি ঘর, চারপাশে সবুজ পাহাড় আর বনের সৌন্দর্যে ভরা। মারমা, চাকমা, বম, খুমি সহ নানা আদিবাসী সম্প্রদায় নদীর তীরে নিজেদের সংস্কৃতি, ভাষা আর জীবনধারা নিয়ে টিকে আছে। নদীর পানি দিয়ে তারা চাষাবাদ করে, মাছ ধরে জীবিকা নির্বাহ করে, আর নৌকা চালিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যোগাযোগ রাখে। গ্রামের পাশে ধানের জমি, বাঁশধারা, জুম চাষের পাহাড় মিলিয়ে এক ভিন্ন জগতের আবহাওয়া তৈরি করে। আমরা এখন যে পাড়ায় এসেছি, এরা মূলত খুমি জনগোষ্ঠীর মানুষজন, যাদের ধর্ম খ্রিস্টান এবং খুমিদের নিজস্ব ভাষা খুমি।
যা তিব্বত বর্মন পরিবার ভুক্ত। এদের জীবনধারা পাহাড়ি প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। তাদের ঘর সাধারণত বাঁশ ও কাঠ দিয়ে উঁচু করে চাং ঘর বানানো হয়। পোশাকে তাদের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। খুমি নারীরা দক্ষ তাঁতশিল্পী। তারা নিজেরাই রঙিন কাপড় বনে থাকে। তাদের নৃত্য, গান, উৎসব প্রাকৃতিক উপাদানের সঙ্গে মিশে আছে। ফসল তোলার মৌসুমে তারা আনন্দ উৎসব করে। ওরা কিন্তু খাচ্ছে ছোট ছোট। কিন্তু আপনাদের তাহলে ধর্ম কি? খ্রিস্টান খ্রিস্টান। আপনাদের নাম? মেনকং মারমা, খুম্মি খুমনি। খুম্মি আচ্ছা, খুম্মি। খুম্মি আদিবাসী। আদিবাসী। হ্যাঁ, তো আসলে ওনারা হচ্ছে খুম্মি। এরকম আপনি বান্দরবনে 10 থেকে 11টা জনগোষ্ঠী দেখতে পাবেন। এর ভিতরে আছে মারমা, তারপরে বোম। বোম আছে না? আছে। কি কি আছে? বম, ত্রিপুরা, মরো, মোরং। খুম্মি, মগ। মগ মানে মক্কেহার। আচ্ছা, তাদের সবার ভাষা আলাদা আলাদা। তো আপনাদের সাথে কি ত্রিপুরার সংস্কৃতি মেলে? ত্রিপুরা একটু আলাদা। একটু আলাদা না? খ্রিস্টান হলে একই। হুম খ্রিস্টান ধর্ম হলে একই, হুম, নিচে ধর্ম হলে আলাদা হয়েছে। আলাদা। কেমন আছো তুমি? ও এসে দাঁড়াই আছে আমার পিছনে, ছোট ছোট বাচ্চা। তো ওনাদের বাসায় যে এরকম কথা বলতেছি, তাদের জীবনযাপন। এখানে ওইরকম হসপিটাল নেই। যখন আপনাদের রোগ হয় তখন তো হসপিটাল অনেক দূরে, তখন যেতে অনেক টাইম লাগে না? নৌকালো যায়। নৌকাতে যখন গর্ভবতী অবস্থায় থাকে মেয়েরা, তখন সন্তান প্রসবের জন্য হসপিটালে যেতে অনেক সময় লাগে। ওই সময় তো অনেক সময় তো পাই সে লাগে, সেটা হলে কি করিব, প্রার্থনা করে ধর্ম নিজে। দেখুন কি সুন্দর মুরগির খাবার দিতেছে, এবং মুরগিগুলো কিন্তু খাচ্ছে। এই পাশে কিন্তু নদী, সাঙ্গু নদী না? আর এইখানে কিন্তু পর্ক। এই যে ও কিন্তু পালিয়ে গেল আমাকে দেখে। এই যে দেখুন পর্ক। আসলে এখানকার মানুষ কিন্তু এগুলোর মাংস খায়। তো আপনি যখন বান্দরবনের প্রবেশ করবেন, পাহাড়ি জীবনযাপন দেখবেন, তখন দেখবেন যে তারা এই শূকরগুলো পোষে এবং এইটার মাংস খায়। খুবই জনপ্রিয় তাদের কাছে। এটা হচ্ছে খড়িঘর। যে এই পানির সিস্টেমটা দেখেন, ওইখান থেকে ঝিরি থেকে আসে, এরপর এখানে পাইপ দিয়ে সিস্টেম করে পানিটা, মানে এই পানিটা সব কাজেই কিন্তু তারা ব্যবহার করে। দেখাই একটু, এই যে এই পানিটাই, এটা যদি এইরকম করেন তাহলে কিন্তু পানি পড়বে। এবং ঠিক এইখানে বসেই গোসল করে এখানকার মেয়েরা, পুরুষেরা। এবং এই পাইপটা একদম ঝিরি থেকে আসতেছে, মানে যে ঝর্ণাগুলো বা ঝিরিগুলো আছে সেখানে তারা পাইপ সেট করে। এরপরে এটা কিন্তু অটোমেটিক, কোনো অপচয়ও না। যদি তারা পানিটা সারাদিন ছেড়েও রাখে, এই পানি অপচয় হবে না, কারণ এই পানির জন্য কোনো ইলেকট্রিসিটি মানে কারেন্ট কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা হচ্ছে আল্লাহর প্রদত্ত, মানে পানিগুলো অটোমেটিক আসে। তো তারা এখানেই সব বাড়ির কাজগুলো করে। ছোট ছোট কিন্তু ঘর বাড়ি দেখতেছেন এরকমই। এই পাশে একটা আছে, এইখানে একটা আছে। তো বান্দরবনে হচ্ছে যখন গহীনে যাবেন, এরকম ছোট ছোট পাড়া আছে অনেক, যাদের কাছে এমনও পাড়া আছে যেখানে এখনো আধুনিকতার ছোঁয়াই পৌঁছায় নাই। তারা এখনো ডিজিটাল সম্পর্কে জানে না, তারা এখনো ওই ভার্চুয়াল জগৎ, গ্লোবাল জগৎ সম্পর্কে ধারণা নাই। তো আপনাদের একটু দেখাই, ওনারা ঠিক এরকম রাস্তা দিয়ে ওঠে যেটা অনেকটা স্লিপ থাকে, এবং ও কি কামড়াই দেবে। এটা হচ্ছে মুরগির ঘর। ওরা, আমি অপরিচিত দেখে ওরা কিন্তু এরকম চিল্লাচিল্লি করতেছে। এটা হচ্ছে এখানকার ঝুড়ি, এই যে চলে আসছে। ওর নাম কি? শো। ওর নাম হচ্ছে শো। শো, কেমন আছো? ভালো আছো? এখন কোন ক্লাসে পড়ে? পড়াশোনা করে না? এই, যা। ওই তো তোমার ওখানে দিয়েছি। তো আমাকে তখন থেকে দেখতেছে। এটা তোমার? ডাইনার দিয়ে? বাহ, ধন্যবাদ। কি নাম তোমার? স। অনেক সুন্দর। ওকে স্কুলে ভর্তি করে দিবেন। স্কুল কত দূর? স্কুল
অনেক এখানে নাই, এখানে স্কুল নাই, উপরে আছে। আচ্ছা, ওকে বাই, টাটা টাটা। তো আসলে এই মানুষগুলো যত কথা বলি ততই আমি অবাক হই যে তাদের ব্যবহার কত আন্তরিকতা। এখানকার মেয়েরা, পুরুষেরা, ছোট ছোট বাচ্চা। তবে অন্য কোনো রোগ এখানে নাই পাহাড়ে, কিন্তু ম্যালেরিয়া হয় প্রচুর, কারণ এখানকার যে মশাগুলো কামড়ায় এটা খুবই বিপজ্জনক। এটা কিসের মাংস? মুরগি। দেশি মুরগি এখানকার পাহাড়ি? হ্যাঁ, বাহ। এটা কি হবে এরপরে? থেকে বাঁচি ভাজি? বাঁচি হবে। আচ্ছা, এখানে তো ফ্রিজ নাই, তাহলে মাংসগুলো কিভাবে রাখেন? মাংসগুলো আমরা দেয় ধারণা করে রাখি। ওইটাকে জাল দিয়ে রাখতে হয়? হ্যাঁ, জাল দিয়ে রাখতে। আচ্ছা, তো ওনাদের যে মুরগিগুলো দেখছেন, এই যে এই মুরগিগুলোরই মাংস এটা। অবাক করার বিষয় হচ্ছে উনি একজন পুরুষ, কিন্তু রান্নার কাজ হয়তো এখানকার মেয়েরা করবে, বাট এই যে এটা পরিষ্কার কিন্তু উনি করতেছে। সো এই কমিউনিটিটা এখানে পাবেন বান্দরবনে। এবং আমাদের যে সমভূমিতে দেখবেন যে এক বাড়ির সাথে আরেক বাড়ির যে ঝগড়া হয়, প্রতিনিয়ত যে ঝগড়া বা গ্যাঞ্জাম হয়, বাচ্চা নিয়ে হোক বা পাড়া প্রতিবেশীর সাথে, এইখানে কারোর সাথে কারোর গ্যাঞ্জাম হয় না। এবং কেউ কখনো করেও না যে বাচ্চা নিয়ে এক মা আরেক মায়ের সাথে ঝগড়া করবে বা এরকম কোনো সিস্টেম এখানে নাই, তারা করবেই না, তারা এতটা সচেতন। আর এই পানিটা পড়তেছে পাহাড় থেকে, তো উনি কি সুন্দরভাবে পরিষ্কার করছে দেখুন। তাহলে রান্নার কাজে আপনারা একে অপরকে সাহায্য করেন? হ্যাঁ হ্যাঁ, করে। আর ওনার ফিটনেসটা দেখুন কত সুন্দর। উনি কিন্তু জিম করে না, উনি হচ্ছে এই পাহাড়ে সংগ্রাম করে টিকে আছে, যার কারণে ওনার কোনো রোগ নেই। বা এখানে কি কোনো রোগ হয়? এখানে কোনো রোগ হলে কম হয়। কম হয়, তাই না? ম্যালেরিয়া কি বেশি হয়? ম্যালেরিয়া হ্যাঁ বেশি হয়। এটা মশা কামড়ানোর জন্য। হ্যাঁ। অবশেষে আমরা এখন আর একটু ভিতরের দিকে যাব, কিছু খাওয়া দাওয়া করব, এরপরে এখানে কিছু জুম চাষ করা হয় সেগুলো দেখাবো। এবং কয়েকটা পাড়াও আছে, তো আপনারা যখন আসবেন এর আশেপাশে কিছু পাড়া দেখতে পাবেন, যেটা হচ্ছে লাংলক ওয়াটারফলস, প্রবেশ মুখে একটা পাড়া। আমরা এখন এই পাড়াটা ত্যাগ করতেছি, তো একটু সামনের দিকে যাবো আর কি। কোন সাঙ্গু নদী দিয়ে এরকম নৌকা নিয়ে যাবেন তখন অনেক অসংখ্য গ্রাম দেখতে পাবেন, সব পাড়া বলা হয় এখানকার ভাষায়। তো এটা হচ্ছে একটা পাড়া, সামনে আরও আছে। আর পানির স্রোতটা দেখুন শুধু। আমরা এখন এমন একটি গ্রামে যাব যেখানে কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। একটু পরেই নৌকা মামাকে বিদায় জানিয়ে আমরা হাঁটা শুরু করব দুর্গম পাহাড়ের চূড়ায়, কারণ সেখানে যুগের পর যুগ ধরে বসবাস করে আসছে মারমা জনগোষ্ঠীর মানুষজন, যেখানে নেই কোনো স্কুল, কলেজ, এমনকি হসপিটাল। এতটাই দুর্গম পথ যেখানে যাওয়াটাই অনেক কঠিন। প্রায় 2 থেকে 3 ঘন্টা আমাদের হেঁটে যেতে হবে, যেই পাড়ার নাম সাংডং পাড়া। এরপর আমরা পৌঁছে যাই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় মারমাদের গ্রামে। এটাই হচ্ছে জুম ঘর, এই যে। আর এখান থেকে জুম শুরু, দেখুন এখান থেকে আপনার চোখ যত দূর যাবে জুম, দেখছেন কি সুন্দর। এবং এই মানুষগুলো এখানে স্টে করে, এখানেই তারা রান্না বান্না করে, এখানেই খায়। জুম ঘরটা যদি একটু দেখাই, এই যে জুম ঘর উপরে দেখতেছেন। পান পাতা। আচ্ছা, এটা পান পাতা? পাহাড়ি পান। পান খান আপনি? খাই তো, খাই তো। খান পান। তো উনি ইবে তো পান সংগ্রহ করতেছে, দেখুন। হলু। এটা হলুদ। এখানে কিন্তু পানও চাষ করা হয়, এই যা। দেখুন যেখানকার মানুষের কত সংগ্রামী জীবন। বেসিক্যালি আমাদের সমভূমিতে কি হয়, আপনি হচ্ছে পাটখড়ি দিয়ে বা পুরোটা ঘিরে পানগুলো খাড়া ওঠে, বাট এখানে কিন্তু সব হচ্ছে পাহাড়ে বিছাই আছে আর কি, এরকম একটা ব্যাপার। আপনার বাসা কোথায়? এই সামনে? সাউন্ডাউন। পাড়াটো সাউন্ডাউন। এখন তো বাসাম খাইছে, বাগান খাইছে। আমি ফুল লাগাইয়ে কম কারিয়ে থাকি, তো পাড়াটো সাউন্ডাউন। বাংলা কথা বলতে খুব সমস্যা হয় না? তো বাবু, তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? ও কিন্তু বাংলা বুঝে না। বাংলা বুঝে না? নাম। যে তারা কিভাবে কারেন্ট মানে লাইট এগুলো আর কি জ্বালাই। এই যে দেখুন,
সোলারটা হচ্ছে সূর্যের তাপরে দিয়ে আলো জ্বালায়। এই সোলারের মাধ্যমে? হ্যাঁ, তো এটা দিয়ে আপনার লাইট জ্বলে? লাইট জ্বলে, তারপরে মোবাইল চার্জ দেয়। মোবাইল চার্জ দেওয়া যায়? হ্যাঁ, চার্জ দেওয়া যায়। আচ্ছা। এবং সত্য কথা বলতে তাদের যে বাড়িগুলো এরকম মাছা। কি রান্না হচ্ছে এখন? তো আমি একটু রান্নাটা দেখাই। এই যে এইটা হচ্ছে রান্নাঘর। এই যেখানে কিন্তু রান্না হয় এবং রান্নাঘরগুলো কিন্তু ঠিক এইরকম। আর এখানে সেই ঝুড়িগুলো আছে যেগুলো নিয়ে তারা একদম গহীনে যায়, জঙ্গলে বিভিন্ন খাবারের সন্ধানে বা খড়ি টড়ি লার্কি বা এরকম ব্যাপার। তো এটাই হচ্ছে মেইন জিনিস। আর এই সোলারের মাধ্যমে কিন্তু সূর্য থেকে আপনার বিদ্যুৎ উৎপাদন হয়। এরপরে এখান থেকে তারা রাতে কারেন্ট, এছাড়া আপনার ফোন চার্জ এইগুলো করে থাকে। তো আপনারা যখন পাহাড়ে আসবেন দেখবেন এই সিস্টেমগুলো সবার বাসায় বাসায় সোলার, কিন্তু তাদের অতিরিক্ত কোনো কিছু প্রয়োজন হয় না। আমার দাদি কি করতেছে দেখুন। দাদি, এই যে উনি সকালে ঘুম থেকে উঠেই মুরগিগুলোকে খাবার দিচ্ছে। আর আমার দাদির বয়স হচ্ছে 80 বছর, দাদার বয়স হচ্ছে 90 বছর। ওই পাশে কিন্তু দাদা আছেন। তো এগুলো দেখলে বেশ ভালোই লাগে। এবং আমাদের কত শত অভিযোগ জীবন নিয়ে, অথচ এখানে আসলে আপনি কোনো অভিযোগই পাবেন না। তাদের জীবনে কোনো অভিযোগ নাই। তারা শুধু দুমুঠো খাবারের জন্য যুগের পর যুগ সংগ্রাম করছে। তাদের যুদ্ধটা, সংগ্রামটা পাহাড়ের সাথে, বৈরী আবহাওয়ার সাথে, এবং যেখানে কোনো কৃষি চাষাবাদ হয় না, শুধুমাত্র জুম চাষ করে সেখানেই তাদের জীবিকা নির্ভর করতেছে। একবার ভাবেন, আমরা তো অনেক রকমের শস্য শ্যামল এগুলো উৎপাদন করতে পারি, কিন্তু এখানে না। হচ্ছে ছোট ছোট বাচ্চা, কত কিউট। এর নাম হচ্ছে উতিসা মারমা। তোমার নাম? উসি মারমা। ওয়াও। ওরা কিন্তু ক্যামেরার সামনে কথা বলতেছে এবং আমরা আমাদের দেখে কিন্তু ওরা কোনো রকম ভয় পাই নাই। এটা প্রত্যন্ত একটা পাড়া বলতে পারেন, আর যেখানে মানে বাংলাদেশের মানুষ এটা সম্পর্কে অনেকেরই অজানা। যারা হচ্ছে ট্রেকিং করে, গহীনে আসে, তারা হয়তো জানে, বাট এমনি সাধারণ মানুষের অজানা। আমরা এমন একটা জায়গায় আছি এবং যাদের ভাষা, সংস্কৃতি, খাবার দাবার সবকিছু ডিফারেন্ট, আমাদের সাথে কোনো মিল নাই। কি কিউট। তোমার দাদু এখন গোসল করতেছে, তো আমরাও গোসল করতে আসলাম। ঠিক এখানেই এইভাবেই গোসল করতে হবে। দাদু করো, গোসল করো। দাদু, এ পানি কোথায় থেকে আসে? ঝিরি? এগুলো খাওয়া যায় তো না? এখানে হচ্ছে আপনি এরকম 2-3টা পাবেন এই সিস্টেমে। তারা ওই ঝিরি থেকে মোটর সিস্টেম করে। আর একটা জিনিস দেখাই, এই যে আমাকে জোকে কামড়াই দিছে। এই যে জোক, এটা হচ্ছে জোকে কামড়াই দিছে। এই পানি অনেক ঠান্ডা। হয়েছে দাদু? তোমার হয়ে গেছে? তো দাদি, সরি দাদু, দাদু গোসল করে ফেললো। হ্যাঁ হ্যাঁ। তো আমি এখন যেখানে আছি এটা হচ্ছে একদম নেটওয়ার্কের বাইরে। আপনাদের আমার রুমটা দেখাই যে আমরা 6 জন কোথায় থাকবো। এবং এটা হচ্ছে বান্দরবনের একদম গহীনে, যেখানে কোনো রকমের নেটওয়ার্ক নাই। এখানে হচ্ছে মারমা সম্প্রদায়ের মানুষেরা বসবাস করে, যাদের ভাষা মারমা। তো আমাদের এইভাবে সিঁড়িতে উঠতে হবে। এটা হচ্ছে একটা মাছা বলতে পারেন, এবং সবগুলো কিন্তু অনেক উঁচা উঁচা। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের প্রবেশ মুখ। ওনারা সবাই রেস্ট নিতেছে। এটার স্পেস কিন্তু অনেক বড়। আপনারা এখানে ব্যাগ, লাগেজ সব কিছু রাখতে পারবেন। এবং এটা হচ্ছে পাটি, নিচে পাটি বিছাই। এরপরে এখানে কিন্তু ঘুমাইতে হবে। আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে আসলে ছোটবেলায় দাদির মাটির ঘরে এইভাবে ঘুমাইতাম, তো ওই জিনিসগুলো মনে পড়তেছে। আর আরো একটা কথা বলে, আমাদের কোনো প্যান্ট ট্যান্ট নাই, সব কিছু ভিজে গেছে, যার কারণে এখন কেউ লুঙ্গি, কেউ খালি গায়ে সব বসে আছে। আর এখানে
দেখি ভাইয়া, এখানে হচ্ছে খাতা বালিশ, আমি তো মনে করছি সবই আছে এই যে আমাদের জন্য। আপনি যেটা মনে করছেন আমি ওটা মনে খাতা বালিশ সবই আছে। যাই হোক, আপনারা যখন এরকম দুর্গম পাহাড়ি এলাকায় আসবেন তখন তাদের এই সংস্কৃতিগুলো দেখতে পাবেন। তারা এখনো নেটওয়ার্কের বাইরে বসবাস করছে, তারা এখনো হচ্ছে আধুনিকতার ছোঁয়ার বাহিরে। এবং আমরা যে যতটা আপডেট হয়েছে এখানকার মানুষ কিন্তু না, তবে তারা হচ্ছে সুখী মানুষ। এখানে কোনো গ্যাঞ্জাম নাই, একটা পরিবারের সাথে আর একটা পরিবারের কখনো ঝগড়া হয় না, যেটা কিন্তু আমাদের ওখানে হয়, মা চাষিদের সাথে সবসময় হয় এরকম একটা ব্যাপার, তবে এখানে না। এবং সত্য কথা বলতে এখানে একদম অক্সিজেনটা পিওর, কোনো পলিউশন নাই, কোনো নয়েজ নাই। তো এদের শারীরিক যে ক্ষমতা এটা কিন্তু অনেক বেশি, এদের এনার্জি থেকে শুরু করে সব কিছু। তো এখন হচ্ছে আমাদের দুপুরের খাবার, ডিম সাথে আলু ভর্তা এবং এখানকার ডাল। আচ্ছা, এই ডালগুলো কোথায় হয়? এখানেই হয়, পাহাড়েই কিনে আনে না? আচ্ছা, তবে মুরগির ডিম কিন্তু এখানেই হয়, কারণ তারা প্রচুর পরিমাণে মুরগি পোষে আর হচ্ছে পর্ক পোষে, যেটার মাংস হচ্ছে এখানকার মানুষের অনেক প্রিয়। আর আপনাদের একটু দেখাই, রান্নাটা করে কিন্তু এই যে চুলা দেখছেন, এরকম চলা দিয়ে তারা রান্না করে। অনেক বাসায় কিন্তু গ্যাসও সিলিন্ডারও কিন্তু চলে আসছে, এরকম একটা ব্যাপার ওখানে আছে না? আচ্ছা, এই যে সিলিন্ডার, এই যে দেখুন সিলিন্ডার, একবার ভাবা যায় এরকম দুর্গম পাহাড়ি গ্রামে সিলিন্ডার চলে আসছে। দেখ, আমরা হচ্ছে একটু খাওয়া দাওয়া করি। পাহাড়িদের এই যে খাবার দাবার যে ব্যবস্থা, এটা আসলে আমরা খুব সহজে খাচ্ছি, কিন্তু এটা তাদের এই খাবারের যোগানটাই হচ্ছে তাদের লাইফের মূল উদ্দেশ্য, মূল চ্যালেঞ্জ। আমরা যারা সমতলে বসবাস করি, সমতলে কিন্তু এই খাবারটা খুব সহজে আমরা পেয়ে যাই, কিন্তু যারা পাহাড়ে বসবাস করে এই খাবারটা যোগান দিতেই তাদের মূল চ্যালেঞ্জ। কারণ হচ্ছে কি, কারণ তাদের মূল জীবিকা হচ্ছে জুম চাষ করা, আর তাদের জীবনের সুখ দুঃখ হাসি আনন্দে হচ্ছে দুবেলা দুমুঠো খাবার যোগান দেওয়া, এটা তাদের। কিন্তু আমাদের সমতলে মানুষ দেখেন কত হাহাকার, কত পাওয়া না পাওয়া নিয়ে আমাদের সমীকরণ, কিন্তু তাদের প্রধান সমীকরণ হচ্ছে খাবার যোগান দেওয়া। হেক্কো ভাইয়া, হেক্কো, তো কেমন আছো তুমি? ওইটা হচ্ছে আমার বোন আমার। আসলে হেক্কো ভাইয়া মানে হচ্ছে, যেমন আপনারা হিন্দু ধর্মাবলম্বীদের যেমন নমস্কার বলি, বা মুসলিম ধর্মদের যেমন হচ্ছে আসসালামু আলাইকুম বলি, তেমনি এই মারমা ভাষায় হচ্ছে হেক্কো ভাইয়া মানে ওইটা বোঝাই। তো দেখুন ওনারা বসে আছে। হ্যাঁ, তো হচ্ছে সব থেকে বয়স্ক এই পাড়ার। কত বয়স হবে? 90-এর উপরে। আপনারা এখানে কত বছর এভারেজ বাঁচেন, মানে 80 বা 90 এরকম? এখানে আছে আমার মা বাবা দুজন ছিল। আচ্ছা, কত বছর? না, মারা গেছে। কত বছর বয়সে? আমার বাবা হচ্ছে 100-র কাছাকাছি। 100-র কাছাকাছি। আপনার বয়স কত? আমার বয়স 45। আপনার বাচ্চা? আমার মেয়ে তো অনেক অল্প বয়স। তো একবার ভাবেন, আমরা সেই হুমজাতে গেছিলাম পাকিস্তানের, তারাও কিন্তু 80 বছর বয়সে বাবা হইতে পারে সেখানকার ছেলেরা। তেমনি এখানেও কিন্তু উনি হচ্ছে পুরুষ, ইনি হচ্ছেন স্বামী স্ত্রী। ওনারা কিন্তু স্বামী স্ত্রী। দেখুন, মনে হচ্ছে একই রকম বয়স। আমার কথা বুঝতেছেন? বাংলা ভাষা বোঝেন না, পারেন না? এইটা কি দেখি একটু, পান্ডু দেখি। আচ্ছা, এটা হচ্ছে পান্ডু। এখানকার মানুষেরা এটা খায়, মেয়েরা এবং ছেলেরা উভয়ই। তো এটা হচ্ছে আমার বোন। দেখুন, আমার একটা ছোট বোন আছে, মিম, একদম ওর মতো চেহারা। তোমার নাম কি? হ্যাঁ, কি নাম? দুদু সা নাকি? আচ্ছা, তোসো সাইন মারমা, চোসো সাইন। এবং সে হচ্ছে এমন একটা জায়গায় বড় হচ্ছে যেখানে কোনো নেটওয়ার্ক নাই, যেখানে কোনো আধুনিকতার ছোঁয়া নাই, যেখানে কোনো ঝগড়া নেই, যেখানে কোনো ডিপ্রেশন নাই, এমন একটা জায়গায়। এবং এখানে আসতে হলে আপনার কোনো রাস্তাও নাই, আপনাকে পাহাড়ি সরু রাস্তা দিয়ে যাইতে হবে, যেখানে কোনো গাড়ি ঘোড়া চলে না। এই যে দেখো, বলো হাই, বলো টাটা দাও। এই যে এটা দেখুন, ওরা হচ্ছে এই বইটা পড়ে, এটা হচ্ছে বাল্য শিক্ষা। এটা তোমার বই? ওরা দুইজন দেখুন। এবং সত্য কথা বলতে এখানে কোনো স্কুল নাই, কোনো হসপিটাল নাই। বাট আপনি যখন কোনো রোগ হয় তখন হসপিটালে কিভাবে যান? এখান থেকে তো 2-3 ঘন্টা লাগে যাইতে। আচ্ছা, আমি একটু দেখাই।
এই যে দেখুন সরে পরো তো দেখি কেমন পরো পরো একটু একটু পরো 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 বান্দরবনের সৌন্দর্য মানেই কি শুধু পাহাড় ঝর্ণা নদী? আসলেই না। এই সৌন্দর্যকে দ্বিগুণ করেছে এখানে বসবাস করা পাহাড়ি আদিবাসীরা। এমন 11 জনগোষ্ঠীর মানুষদের বসবাস রয়েছে এই বান্দরবনে, যার মধ্যে মারমা, চাকমা, ত্রিপুরা, মুরং, বম, খুমি, খেয়াং, লুসাই, পাংখোয়া, কুকি ইত্যাদি, যাদের প্রত্যেকের ভাষা, সংস্কৃতি, পোশাক, নৃত্য, গান, ধর্মবিশ্বাস ও জীবনধারা আলাদা আলাদা, যা বান্দরবনের সংস্কৃতিকে করেছে বৈচিত্র্যময়। এখানকার ছোট ছোট শিশুরা সংগ্রাম করে বেড়ে ওঠে, মাইলের পর মাইল পথ হেঁটে অতিক্রম করে। যেখানে আমাদের সমভূমির মানুষেরা হাতের মুঠোয় পুরো দুনিয়া নিয়ে ঘোরে, সেখানে এই মানুষগুলো যুগের পর যুগ এক মুঠো খাবারের জন্য সংগ্রাম করে পাহাড়ের সাথে, সংগ্রাম করে ঘন বৃষ্টিপাতের সাথে, এমনকি প্রতিকূল পরিবেশের সাথে। তারা এতটাই বিনয়ী, উদার, আন্তরিকতা, যা এই পাহাড়ি আদিবাসীদের জীবনকে করেছে আরো সুখময়। আমরা যেই পাড়ায় এসেছি এর নাম সাংডং পাড়া, যারা মারমা জনগোষ্ঠীর মানুষজন। এই গহীন পাহাড়ের উপরে মাত্র 15 ঘরের বসবাস। এখানকার মানুষেরা 100 বছর পর্যন্ত বেঁচে থাকে। স্থানীয় এক দম্পতির সাথে কথা বলছিলাম, যারা বাংলা ভাষা জানে না। তাদের বয়স 90-এরও বেশি। এখনো তারা চলাফেরা করছে পাহাড়ের উপরে, হাঁস, মুরগি, এমনকি শুকুর পালন করে। এছাড়া স্বামী ও স্ত্রী দুজনেই একসাথে রান্না করে। এমন দৃশ্য আমাদের মুগ্ধ করেছে। বান্দরবনের সাংডাং পাড়ার মানুষের জীবন যেন পাহাড়, নদী, মেঘের সাথে একেবারে মিশে আছে। তাদের বাড়িগুলো বাঁশ আর কাঠ দিয়ে বানানো চাং ঘর, মাটি থেকে অনেকটা উঁচুতে, যাতে বন্য প্রাণী ক্ষতি না করতে পারে। এই অঞ্চলের মানুষের জীবনের প্রধান ভরসা হলো জুম চাষ। এপ্রিল মে মাসের বৃষ্টি শুরু হলে পাহাড়ের ঢালে বীজ বপন করা হয়, ধান, ভুট্টা, আদা, মরিচ, হলুদ ইত্যাদি। অক্টোবর ও নভেম্বর মাসের দিকে ধান কাটা শুরু হয়। এ যেন এক উৎসবে পরিণত হয় পুরো পাহাড় জুড়ে। নাচ, গান, বাদ্যযন্ত্র বাজে। এটি কেবল ধান তোলার আনন্দ নয়, বরং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। আমরা এখন পাহাড়ি পাড়া থেকে যাচ্ছি তারা কিভাবে জুম চাষ করে, এবং এই পাহাড়ের উপরে এখান থেকে দেখুন যে আমরা কত উপরে আছি, আর কত উপরে থাকলেই এরকম ভিউটা দেখা যায়। তবে সন্ধ্যা নামতেছে, যার কারণে ঝিঝি পোকার ডাকটাও ভেসে আসতেছে। আধা ঘন্টা ট্রেকিং এর পরে আমরা পৌঁছালাম জুম ঘরে। এই যে দেখুন যে আমাদের বান্দরবনের জুম ঘর, এবং যুগের পর যুগ ধরে এই ঐতিহ্য, এই সংস্কৃতি তারা ধরে রাখছে। এই যে অসম্ভব সুন্দর এই জুম ঘর। হ্যাঁ, মায়ানমার বর্ডার ওই যে দেখা যায় না, হ্যাঁ রাস্তা ওইটা হচ্ছে আপনার, আচ্ছা ওইটা মদক রেঞ্জ, ওই যে কাটা মদক রেঞ্জ, হ্যাঁ ওইটারে বলে মদক রেঞ্জ। আচ্ছা ওইটা হচ্ছে মায়ানমারের বর্ডার, যেটা উষা দেখছেন, রাস্তাটাও দেখা যায় কিন্তু। হ্যাঁ ওইটা হচ্ছে। তো এখানে আর কিছুদিন পরেই তারা থাকবে। আমি আর একটু দেখাই, তবে এখনো ওরকম বড় হয় নাই, আর 1 মাস পরে হয়তো এটা আরো অনেক বড় হয়ে যাবে। ওই যে ওইটা হচ্ছে জুম ঘর, ওইখানে একটা আছে, আর এইটা এখানে গাছ ছিল, গাছগুলোকে কেটে ফেলে এখানে জুম চাষ করা হয়। আর একটা কথা বলি, তারা কিন্তু সারা বছর ধরে এই জুম চাষের জন্য মানে পরিকল্পনা, কাজে, সেচের ব্যবস্থা সব এভরিথিং করে, এবং যখন এটা মানে বড় হয় তখন কিন্তু তারা এইখানে থাকে স্থায়ীভাবে কিছু মাস, 3 মাস বা 4 মাস। এরপরে এটাকে আমরা যেমন মেশিন দিয়ে ভানি, বাট তারা কিন্তু এই ধানটাকে পা দিয়ে মারাই করে আর কি। মানে আমরা মেশিনে মারাই করি, তারা পা দিয়ে। এরপরে তারা নিয়ে যায় বাসায়। একবার ভাবেন, এই যে তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, এখন যাব। এরপরে রাতে খাওয়া দাওয়া করে আজকে রাত স্টে করে কালকে আমরা এক্সিট হয়ে যাব। তো এখন আমাদের জন্য রান্না বান্নার কাজ চলতেছে, যে বাসায় মানে একটা পাড়ায়। এখন এই যে মুরগি ছিলতেছে, এটা দেশি মুরগি এখানকার। তো ওনারা সবাই বসে আছে, দেখুন কি সুন্দর দৃশ্য। এই যে
এই যে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করতেছে এই পাশে। লোমগুলো যেন পরিষ্কার থাকে আর কি, এইটা ওইটা। এই ছাউদা পাড়া হচ্ছে পাকিস্তান সাথে যুদ্ধের পরে 1971 সালের যুদ্ধ হওয়ার পরে এই পাড়াটা তৈরি হচ্ছিল। তারপরে এরপরে কয়েক বছর পরে পাড়াটা ভেঙে গেছে। তারপর আমরা চলে আসছি এই পাড়াতে 16 বছর হয়েছে এখানে থাকা হয়। হ্যাঁ, এখানে এইখানে তো কোনো রাস্তা নাই, কোনো যোগাযোগ নাই, ব্যবস্থা ইয়া নাই, তাহলে এখানে হসপিটাল নাই। কলেজ স্কুল একটা ছিল আমাদের পাড়ায়, ইউনিসেফ ছিল, এখন ইউনিসেফটা বন্ধ হয়ে গেছে। ব্রাক একটা আছে, ব্রাক কর্মী। তো যখন এখানে অসুস্থ হয় মেয়েরা থানচিতে চলে যায়। থানচিতে, এখান থেকে কতক্ষণ লাগে থানচিতে যেতে হেঁটে? হেঁটে এখানে আমাদের পাড়া থেকে যাওয়ার 1.5 ঘন্টা, তারপর থানচির দিয়ে 1.5 ঘন্টার মতো। নাংরো লারে দাগা লংরো পিয়ারেংরো আছে আনি লুক সংখ্যা আনি ইয়াক্রনা নারো টুরিস্ট লারেংরো পিয়ারে লু ফাগরারে ল না নিরংরো মৌ লাফা সাফরারে পিয়া ফকংরে। Abah, ini berapa dia? Ay, berapa dia? লাগাই দিছি মাদেরকে। বলতে যে খালি পড়ছে ইয়া আপনার যা Aku baca. Aku baca baba satu go. আপনার গোলাপ পাতার মতো। হ্যাঁ, এটা হচ্ছে পাইপ দিয়ে খাই, তামাক তামাক না? আলাদা আলাদা আর কি, গোলাপ পাতার মতো, তবু এটা হচ্ছে গোলাপ পাতার না, পাইপ দিয়ে খাই। পাইন্দু আমাদের পাইন্দু, মারমা ভাষা দিয়ে বলে পাইন্দু দিয়ে খাইতেছে এটাই। এবং এখানে কিন্তু এগুলোকে শুকানো হয়েছে। এটা কি পাহাড়ে হয়? পাহাড়ে হয়, আচ্ছা। কোন পাহাড়ে হয় না, চর এলাকা হয় এটা। চর এলাকায় আমরা লাগাই আর কি। আচ্ছা, এরপরে এটাকে শুকানো হয়, শুকানো হয়, তারপরে এটা পাইন্ডু দিয়ে খাই, খাওয়া হয়। হ্যাঁ, পাইন্দু অথবা পাইপ। পাইপ। তো আসলে আপনারা দেখবেন যে এখানে অনেক শুটকির মতো নাই, এটা হচ্ছে তামাক পাতা, যেটা হচ্ছে আমাদের সমভূমিতেও হয়, তবে এটা হচ্ছে এখানে পাহাড়ের চরে নাকি হয়। আমি বলে এই তামাক খেলে কোনো ক্ষতি হয় না, না, সেগুলো বেরি খাইলে ক্ষতি হয়, এই তামাক খাইলে কোনো ক্ষতি হবে না। এটা মেয়েরাও খায় এখানে। হ্যাঁ, মেয়েরাও খায়, ছেলেরাও খায়। তো এটা হচ্ছে পাইপ বলে এখানে, তামাক না? এই যে এটা দিয়ে কিন্তু উনি এখন এটা খাচ্ছে। ওয়াও, এটা হচ্ছে মারমা ভাষা পাইন্ডু বলা হয়, আর ইংলিশ ভাষায় পাইপ বলা হয়। এটা নাই না? তো আসলে এটা মারমা ভাষায় বলে পাইন্ডু। এবং এটা দেখবেন যখন আপনি আসবেন তারা কিন্তু সবাই এটা খায়, মেয়ে এবং স্বামী স্ত্রী সবাই আর কি। এটা খুবই কমন এখানে। অবশেষে আমাদের রাতের খাবার রেডি, এবং যেটা হচ্ছে চিকেন। এই যে দেখুন, এটা হচ্ছে পাহাড়ের মুরগি, এখানে ডাউল আছে এবং আমাদের নিয়াজ আছে। নিয়াজ, কেমন লাগতেছে রাতের খাবার? আলহামদুলিল্লাহ। এখানকার রান্নাগুলো কিন্তু অনেক টেস্ট। আপনি যখন এখানকার খাবার খাবেন ইউনিক টেস্ট পাবেন, যে পাহাড়ি মানুষের রান্না। আর বিশেষ করে ডাউলটা অনেক টেস্ট, এবং মাংসগুলো কিন্তু অনেক শক্ত। এই মাংসগুলো কিন্তু অনেক শক্ত, আরো নরম করতে পারতো না? না, এগুলো নরম বেশি একটা হয় না, শক্ত এগুলো। এবং এই চাউলটা হচ্ছে এখানকারই, আপনার যেখানে জুম চাষ করা হয় তাদের ভাষায় এটা কি বলে? বিন্নি চাউল, বিন্নি চাউল বলে। এবং আপনারা চাইলে ঢাকায় এটা পাইতে পারেন, ট্রাই করবেন একদিন যে বিন্নি চাউল দিয়ে খাওয়ার। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সব কিছু শেষ, এবং এই নির্জন গহীন পাহাড়ের উপরে একটা পাড়ায় আমরা আজকে নাইট স্টে করতেছি, এবং এখানকার মানুষের সাথে খাওয়া দাওয়া করলাম। তাদের সংস্কৃতি, ভাষা, পোশাক আশাক, তাদের যে আন্তরিক, এই সবগুলো কিন্তু নিজে সাক্ষী হইলাম। এতদিন আমার ধারণা ছিল অন্যরকম, কিন্তু আসলে এখানকার মানুষ একদম মাটির মতো পরিষ্কার। এটা হচ্ছে ট্যুরিস্টদের জন্য এখন অ্যালাউ না। তো আমাদের সাথে কিছু লোকাল মানুষের সম্পর্ক আছে, যার কারণে এখানে আসা, এবং সেরকম সেফটি সিকিউর আছে। তো কালকে সকালেই ব্যাক করব একদম থানচিতে। যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য, এবং নেক্সট ইনশাল্লাহ আবারও অন্য কোনো দেশের ব্লগ আসবে। কমেন্ট করেন
কোন দেশে যাওয়া যায় ইনশাল্লাহ আসতেছে। আর একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। ওকে বাই, টাটা।